একটা জিনিস না বলে পারছি না, বর্ষায় যারা বাড়ি করার খুব শখ যাদের, তারা এই স্যাম্পলটা দেখুন। কেন দেখাচ্ছি, কি অসুবিধা প্রথম থেকে শেষ পর্যন্ত 3-4টে পার্টে আমি বলে দিতে চলেছি, তাহলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনিয়ার কিংসু কুমার কথাগুলো কিন্তু এমনি এমনি বলে না। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের যে কাজ, হ্যাঁ, অনেকের মনে এটা ধারণা থাকে যে কিউরিংটা দারুণ হয়। অবশ্যই, যেটা ন্যাচারালি আপনি হয়তো সাবমার্সিবল চালিয়ে বা টুলু পাম্প চালিয়ে হয়তো দেয়ালগুলোকে ভেজাতে পারতেন না, কারণ মানুষ তো বাড়ি নির্মাণ করছে মানে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে নেই। তাকে কি করতে হয়, নয় একটা সুপারভাইজার রাখতে হয়, নয় একটা কাজের লোক রাখতে হয়, যার কাজ হবে সারাদিনে 3বার দেয়ালগুলোকে ভেজানো। কিন্তু সাধারণ মানুষ এটা জানে না, তারা মনে করে যে ওই মিস্ত্রিদেরকে কাজ দিয়েছে ওরাই নাকি ভিজিয়ে নেবে। একটা সত্যি কথা বলি, মিস্ত্রিরাও তো প্রফেশনাল, তারা চাইবে তাদের কাজটা করতে, তাহলে আপনাকে তাদের সাথে সেই অনুযায়ী চুক্তি করতে হবে যে জল দেওয়ার জন্য আপনি কত টাকা নেবেন বলুন। তা নাহলে কিন্তু কেউ এমনি এমনি করবে না, যার দায় তাকে করে নিতে হবে। এটা হচ্ছে ঘটনা, সত্যি কথা তেতো হলেও শুনতে হবে। আজকে আমরা এই কারণেই তো বর্ষাকালে শুরু করি যে আমরা অতটা জল দিতে পারবো না, প্রাকৃতিকভাবে বৃষ্টি হবে, দেয়াল ফেয়াল ভিজে যাবে। কিন্তু সমস্যাটা কোথায়, যখন কাজটা হচ্ছে পার্টিকুলার সেই সময়ে যদি বৃষ্টিটা আসে তখন কি হবে, তখন সেই কাজের গুণগত মান কি আদৌ বজায় থাকবে? যেমন একটা বেসিক কথা বলি, মশলা মাখা হচ্ছে, অনেকে বলে ঝিরিঝিরি বৃষ্টিতে কিছু হয় না। একটা ইঞ্জিনিয়ারিং সত্যি জিনিস জেনে রাখুন, ওই ঝিরিঝিরি বৃষ্টিপাত হলে যে প্রতি মুহূর্তে যে জল তাতে অ্যাড হচ্ছে, আমাদের যেমন একটা বেসিক রুলস আছে না, যে 1 বস্তা সিমেন্টে সাপোজ ধরুন যে 28 লিটার জল আমার লাগবে কি 27 লিটার জল লাগবে সেই মশলাটাকে পারফেক্ট স্ট্রেংথ দেওয়ার জন্য। এখন আপনি 27 লিটারের জায়গায় 25 লিটার জল দিয়ে মেখে রাখলেন, এবার কাজ হতে হতে বৃষ্টি এলো, সেখানে আরও 5-6 লিটার 10 লিটার জল অ্যাড হয়ে গেল, 27-এর জায়গায় 37 লিটার হয়ে গেল, তাহলে ডাইলিউট হয়ে গেল। সহজভাবে বোঝার চেষ্টা করুন তো, যখন আপনি একটা তরকারিতে ধরুন নুন আছে, আপনি নুনটা বলছেন বেশি নোনা লাগছে, জল দেন পাতলা করার জন্য, তাহলে নুনের এফেক্টটা কমে যায়। একইভাবে সিমেন্টে জল পেলে ওয়াটার সিমেন্ট এসে বেরিয়ে যাওয়ার কারণে সিমেন্টের ক্ষমতা কমে যায়। আপনারা এগুলো বোঝেন না, আর আপনারা বড় জ্ঞানী হয়ে গেছেন। আপনারা বলেন, অনেকে আমাকে বলছে দাদা আপনার ভিডিও ভালো লাগে কিন্তু আপনার কথাগুলো কীরকম যেন গায়ে বেঁধে। আরে কথাগুলো গায়ে বেঁধার মতো করেই তো বলি, যাতে আপনারা আপনাদের কষ্টার্জিত পয়সাটাকে জলে না ফেলেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন যারা পছন্দ করেন না দেখছেন কেন? একটা টিচার ক্লাসে কিভাবে শাসন করে তার স্টুডেন্টকে পড়াবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রত্যেকটা কথায় লক্ষাধিক মানুষের লক্ষাধিক টাকা বেঁচে যায়, এটা আপনারা জানেন না। আর যারা জানেন না তারাই তো পরে হাপিত্তেশ করে মরেন যে কেন হলো এটা আমার সাথে। হবে তো, আপনারা এর জন্য দায়ী নিজেরাই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আপনারা বর্ষাকালে কাজ শুরু করছেন যাতে কিউরিং করতে না হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কোয়ালিটি কে মেনটেন করবে? একটা গাঁথনি হলো, প্রচুর পরিমাণে ঝাপটা লাগলো, মশলার জয়েন্টগুলো খুলে গেল, গাঁথনিটার জয়েন্ট খুলে যাওয়া মানে পরে প্লাস্টারের পর ওই গাঁথনিতে ড্যাম্প আসবে, এই ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ আসবে, তখন আপনি বলেন এটা কী করে হলো? মিস্ত্রির দোষ? হয় না। ছাদের উপরে এইভাবে পাথর 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 হয়ে যাবে, কার দোষ? মিস্ত্রির দোষ? হয় না। সবার আগে বুঝতে হবে যে কাজের কিছু প্যারামিটার রয়েছে, প্রচুর ত্রিপল ব্যবস্থা করে কাজ করতে হবে, বৃষ্টি এলেই সঙ্গে সঙ্গে সেই ত্রিপলটা চাপা দিতে হবে, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি ছেড়ে গেলেই খুলে নিতে হবে। আধ ঘন্টা বৃষ্টি এলো, আবার 2 ঘন্টা এলো না, আবার আধ ঘন্টা এলো, 2 ঘন্টা ফাঁকা, এইভাবে কাজ করতে করতে মিস্ত্রিরাও বিরক্ত হয়। ওরা অনেক সময় হয়তো 2-5 বার করেও দেয়, আবার মাঝে মাঝে হয়তো করতে পারে না, তখনই কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। ইঞ্জিনিয়ার বাবাজি এসে কিছু করতে পারবে না, কাজের কোয়ালিটি মেনটেন করার জন্য ইঞ্জিনিয়ারের একা রেসপন্সিবিলিটি নেই। প্রত্যেকটা লোক যারা কাজ করছে, বিল্ডার, মিস্ত্রি, মালিক, ওয়েদার, সবাই রেসপন্সিবল, তবে কি একটা সুস্পষ্ট কাজ হয়। এখন এই যে ছবিটা আপনারা দেখছেন, আমি কন্টিনিউ কথা বলতে বলতে ছবির স্যাম্পেলগুলো দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন, মন খারাপ হয়ে যাবে যে এত কাদা, মানে খুব পরিষ্কার কাটিং ছিল, পরিষ্কার ছক ছিল, ওকে ছিল। যেদিন ঢালাই হবে তার আগের দিন রাত্রিবেলা হঠাৎ এমন বৃষ্টি হয়ে যায় যে তার পরের দিন এসে মাটি ফাটি ধস পড়ে এই অবস্থা। এখন আপনি হয়তো বলবেন যে তাহলে এই কাজটাকে আর বেটার কোয়ালিটিতে কি করা যেত? হ্যাঁ, বর্ষাকালে কাজ করা হলে তাহলে সেই খরচ কি পার্টি অ্যাফোর্ড করতে পারবে? একটা 1000-1100 স্কোয়ার ফিট বাড়ি করতে গিয়ে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে সেখানে ডিম্যান্ড করি যে তুমি পুরো র্যাফট ফাউন্ডেশন করো, পুরো চাতাল, পুরো গোটা বিল্ডিংয়ের যে ফ্লোর এরিয়া, প্লিন্থ এরিয়া, ওই 1100-1200 স্কোয়ার ফিট মাটি তুলে নিয়ে নিচে পিসিসি করে সেখান থেকে আইসোলেট কলম না করে ওই ম্যাটের উপর থেকে আলাদা আলাদা করে, যেমন বড় বড় বিল্ডিংগুলোতে স্টোর 4-এর ক্ষেত্রে হয় সেইভাবে, সেটা কি মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব?
সম্ভব নয়। আর আপনি যদি এখন বলেন যে সেইখানে পারফেক্ট গার্ড প্লেট লাগিয়ে শাটারিং প্লেট দিয়ে গার্ড করে করা, সেটার জন্যও তো হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া যায় না। একটা মিস্ত্রিকে যখন নির্বাচন করা হয় তাকে একটা রেট দেওয়া হয়, সাপোজ ধরুন 200 টাকা পার স্কোয়ার ফিট বা 250 টাকা পার স্কোয়ার ফিট। ভিডিওটা লেন্দি হতে যাবে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, মন দিয়ে শুনুন। হঠাৎ করে আপনার বৃষ্টি হয়ে গেছে বলে তো মিস্ত্রি সেই সমস্ত শাটারিং প্লেট টেট আনবে না, তাহলে মিস্ত্রির সেই কাজের রেট হবে 300 টাকা কি 350 টাকা পার স্কোয়ার ফিট, তাকে যখন সেই মেনটেনেন্স করে কাজ করতে হবে। এখন এই গর্তের মধ্যে যে রডগুলো পরিষ্কার করা হচ্ছে, তাও নয় ইঞ্জিনিয়ার হিসাবে আমার সাথে মিস্ত্রি যদি সেই সম্পর্ক থাকে, মিস্ত্রি যদি আমাকে মানে, তাহলে মিস্ত্রিকে আমি বললাম না তুমি এটা পরিষ্কার করো ভালোভাবে, মিস্ত্রি করবে। কিন্তু মিস্ত্রির তো ততটাও দায় নেই যতটা দায় আপনার। তাহলে আপনাকে এক্সট্রা 2-4টে লেবার লাগাতে হবে যে আপনি ওই রডগুলোকে অ্যাজ ম্যাক্সিমাম আপনি ক্লিন করতে পারলেন। যেভাবে এখানে দেখুন ক্লিন করা চলছে, যতই ক্লিন করুন না কেন নিচের এই কাদা জলটা কিন্তু খুব ক্ষতিকারক। এটা কিন্তু সিমেন্টের সাথে মেখে গিয়ে পাইল হয়ে গিয়ে এটা তার সিমেন্টের পুরো মানে কংক্রিটটার স্ট্রেংথটাকে পুরো নষ্ট করে দেয়। তাই জন্য টুলু পাম্প কন্টিনিউ লাগানো হয় যাতে জলটা পুরো ছেঁকে বার করে নেওয়া যায়। এবং যে রডের গায়ে যে কাদাগুলো লেগে গেছে সেগুলোকেও জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। তাহলে এই জিনিসগুলো কে করবে? তাহলে এর জন্য দায়ী কারা? ভালো করে ভেবে দেখুন তো। কাজ হয়ে যাওয়ার সময় আমরা না করে নিন, এই হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, হয়ে গেল। 5 বছর বাদে বিল্ডিংটা একটা প্রবলেম হলো, আপনি কাকে দোষ দিচ্ছেন? ইঞ্জিনিয়ারকে, মিস্ত্রিকে। আপনি তো ছিলেন, আপনি তখন দাদাগিরি দেখাচ্ছেন যে আপনি তো ছিলেন কাজের সাইটে, কেন এরকম হলো? কেউ কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকটা মানুষের দোষ থাকে, প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও দোষী থাকে। তাই নিজেদের জায়গাগুলোকে বুঝুন। বাড়িটা হয়ে গেলে তখন 10 বছর বাদে কিছু প্রবলেম এলে কেউ কিছুই করবে না, আপনার বাড়ি আপনাকেই বুঝে নিতে হবে। সত্যি কথা শুনতে তেঁতো লাগে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আর আজকে কেন আমাকে আমার চ্যানেলটা হয়তো আজকে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেতে পারত, আমি এরকম কাঠখোট্টা কথা কেন বলি? আমার 100টার উপর সাইট চলে দাদা, সেখানে গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিন এই সমস্যাগুলো দেখি। কিছু লোক আছে তোমাদের মতোই, তোমরা কমেন্ট করো যে দাদা আপনি তো ভিডিওতে বলেন আপনার সাইটে ইটের জয়েন্টটা এরকম কেন? আরে সেই সাইটে কি পরিস্থিতি হয়েছে তুমি জানো? সেই সাইটে মিস্ত্রিরা দেখা যাবে বলার পরেও সেই কাজটা করেছে। তাই জন্যই তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বলি যাতে তোমরা সেই কাজটা না করো। তোমরা আসলে কি জানো তো, কাজের থেকে অকাজের কথা বেশি বলো। আমার প্রত্যেকটা পয়েন্টের যুক্তিগুলো দেখো। এইখানে যখন তুমি নিচে হাট পিসিসি করা আছে, ধরো নিচেটা শক্ত, ধস নেমে গেছে, তাহলে ধসটা নামলো, তার জন্য দায়ী কে? প্রাকৃতিক ব্যাপার। তাহলে তাকে যে প্লেট দিয়ে গার্ড দিতে হবে সেইটার যে মজুরিটা, সেটা যদি পার্টি না করে, নাহলে মিস্ত্রি প্রোভাইড করবে না। এখন ইঞ্জিনিয়ার এই জায়গায় কি বলবে? লাস্ট অফ অল এটা বলবে যে এটাকে খুব ভালোভাবে ক্লিন করো, তারপর তুমি ঢালাই চালু করো, তাই হবে। এবার ঢালাই চলতে চলতে যদি বৃষ্টি আসে বা তার কোয়ালিটি হ্যাম্পার হয়, ওই কলম যেখানে এরকম বড় বড় দাঁড়িয়ে আছে সেখানে কি ত্রিপল দিয়ে চাপা দেওয়া যায়? গোড়াটায় হয়তো 2-4টে বস্তা চাপা দেওয়া যেতে পারে, গোড়াটা চাপা দেওয়া যাবে? ভালো করে ভেবে দেখুন তো। তাহলে ব্যাপারগুলো বোঝা গেল। প্রথম কথা হচ্ছে, যদি কারো এরকম সিচুয়েশান তৈরি হয়, মানে হয়ে গেছে, কিছু করার নেই, ভিডিওর শেষ পর্ব যেটা, ভালো করে কিন্তু রডগুলো ক্লিন করবেন, মাটি পরিষ্কার করে তুলবেন, প্রয়োজনে ঢালাই 2 দিন পিছিয়ে দিন। ওদেরকে অনুরোধ করুন যে দাদা এরকম হয়ে গেছে, 2 দিন পিছিয়ে দিন, খুব ভালোভাবে ক্লিন করুন। ওয়েদার দেখুন যে কোন দিন খুব বেলার দিকে বৃষ্টি দেখাচ্ছে না, বর্ষাকালের কথা বলছি। রডগুলোকে ভালো করে কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিন, রডের চারপাশের কভারটা ঠিক আছে কিনা দেখে নিন, ঠিক আছে? নিচের কাদা জলটাকে ছেঁচে ফেলে দিন, নিচে হালকা ক্লিন জল থাকলে অসুবিধে নেই, কিন্তু কাদা জলটা থাকলে ক্ষতি। তারপর ঢালাই চালু করুন ফ্রেশ ওয়েদারে, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, অনেকে বলে, এই যেমন একটা উদাহরণ দিই, দেখা যাচ্ছে যে ছাদ ঢালাইয়ের সময় অনেকেই বলছে আরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলে বর্ষাকালে নাকি খুব ভালো হয়, কিন্তু প্রতি মুহূর্তে ওই জল অ্যাড হওয়ার কারণে বোঝা যায় না দাদা। কখনো দেখবেন যে 1 ঘন্টা কি বৃষ্টি হলো কি হলো না, পাশে আপনার যে জমিটা থাকে নাবলে দেখবেন যে 2 ইঞ্চি জল দাঁড়িয়ে গেছে, 1 ইঞ্চি জল দাঁড়িয়ে গেছে, তখন তো আপনি মনে যাস সালা সেরকম তো বৃষ্টি হয় না, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বৃষ্টির জল না ওইভাবে পরিমাপ করে আপনি ধরতে পারবেন না। তাহলে ওই মশলার মধ্যে জল বেড়ে গেলে তার যে সিমেন্টটা ডাইলিউট হয়ে যায়, সিমেন্টের যে একটা জল গুলে পাতলা হয়ে যাচ্ছে না, এটা বুঝতে পারছেন না আপনারা। তাহলে বর্ষাকালে কাজের গুণগত মান তখনই বজায় থাকতে পারে। নাম্বার 1 কন্ডিশন দিয়ে দিলাম, বেসের কাজ করা যাবে না। নাম্বার 2 কন্ডিশন, দুতলার কাজ আপনি করলেও করতে পারেন। 3 নম্বর প্রিকশন হচ্ছে ত্রিপল রাখতে হবে। তাহলে 1 কি বললাম? বেসের কাজ নিচের কাজ করা যাবে না। 2 কি বললাম?
ছাদের উপরে কাজ করা যাবে, কিন্তু শর্ত 3 নম্বরের পয়েন্ট, ত্রিপল রাখতে হবে। ত্রিপল রাখতে হবে। মিস্ত্রির সাথে চুক্তি করতে হবে 4 নম্বরে, যে বর্ষাকালে তোমাদেরকে একটু খাটতে হবে, তার জন্য তোমাকে 1000-5 টাকা ধরে দিলাম, কি এত টাকা ধরে দিলাম। তোমার কাজ হচ্ছে যে দয়া করে বৃষ্টি এলে একটু ত্রিপলটা লাগিয়ে নিও, আর হয়ে যাওয়ার পর খুলে নিয়ে কাজ করে আবার লাগিয়ে দিয়ে বাড়ি, এটুকু সে করবে। তো বিনা পয়সায় যদি তাকে ডিমান্ড করেন, তার সেই দায়বদ্ধতাটা থাকবে কি? আর তার কাছ থেকে সেই কোয়ালিটি আশাও তো করা যায় না। যদি পর্যাপ্ত রেট না থাকে, সে ওই সময়গুলো দিতে পারে না। আর আমরা বললে তখন আমাদেরকে রাগ করে যে ইঞ্জিনিয়ার বাবু আপনি তো সব জানেন, আপনি কেন পার্টিকে বলেন না, আপনি কেন বলেননি। তাই এই রিয়ালিটিটাকে তুলে ধরা আপনাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আজকে আমরা সকলেই কোথাও না কোথাও কিছু না কিছু ভুল করছি। আমাদের হয়তো কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে কি, যে আমরা রিয়ালিটিটা জেনেও আমাদের মতো ইঞ্জিনিয়াররা পার্টিদেরকে বলছি না বা বোঝাতে পারছি না, সেটা আমাদের দোষ। এখন আমি যদি রিয়ালিটিটা আপনাকে বুঝিয়ে দিই যে দেখুন এই রেটটা ওরা যেটা নিচ্ছে, এর বাইরে এক্সট্রা কোনো কাজ ওরা কিন্তু করবে না। এক্সট্রা কোনো কাজ যদি রড পরিষ্কার করাবেন, আপনি যাই করান না কেন, সেটা রড পরিষ্কার করান, আপনি একটু তিরপল দেওয়ার করা বলেন, আপনাকে 2-5 টাকা তো তাকে ধরে দিতেই হবে দাদা। আর সেটাও যদি ইঞ্জিনিয়ার হয়ে আমি যদি মালিককে না বলি, আবার কোনো মালিক আমাদেরকে বলে আপনি রেটের ব্যাপারে কথা বলবেন না, তাহলে নিন পিছনে বাঁশ ঢোকান, বড় বড় বাঁশ পিছনে হড়ভড় করে ঢোকান। একটা কথা বলছি, লক্ষাধিক সাবস্ক্রাইবার আমি চাই না। আর যাদের মনে হয় এই চ্যানেলে অপ্রাসঙ্গিক কথা থাকে, দয়া করে বলছি বেরিয়ে যাবেন। আর যারা এটা মনে করেন যে এই কিংশুক কুমার তার অহংকার একটু বেশি, একবার বলছি যে ভিডিওগুলো আমি দিই সেগুলো কোটি টাকা দাম। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। কোনো ইঞ্জিনিয়ার আপনাকে রাস্তায় দাঁড়িয়ে মানে উলু বনে মুক্ত ছড়াবে না, বলে দিচ্ছি। একটা জিনিস জেনে রাখবেন, হাজার টাকা খরচা করে আমাকে লোক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই ইনফরমেশানগুলো নেয়। আমি একদিনে 2 থেকে 3 হাজার টাকা ভিজিটিং ফিস চার্জ করি 50 কিলোমিটারের মধ্যে। আর 100 কিলোমিটার ডিস্টেন্সে 8 থেকে 10 হাজার টাকা পার ডে আমার ভিজিটিং ফিস আছে। যারা জানেন না শুনে নিন। আর 200 টাকার বিনিময়ে 20 মিনিট আমি কথা বলে থাকি। তাই ভিডিওর মাধ্যমে যে বিনা পয়সায় এত কিছু জানছেন, তার জন্য নিজেকে ধন্য মনে করুন। আর যদি মনে হয় আপনি ধন্য নয়, দয়া করে বলছি চ্যানেল থেকে বেরিয়ে যান। আমি 5 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার খোলার জন্য এই চ্যানেলটা খুলিনি, তাহলে আজকে আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো। আমি পার ডে 250 লোককে ব্লক করি যারা উল্টোপাল্টা কমেন্ট করে। এটা কিংশুক কুমারের বিহেভিয়ার। জেনে রাখবেন, আপনাদের জন্য মুখ দিয়ে রক্ত উঠে যায়, সারাদিন পরিশ্রম করার পর ভিডিও বানাই। তাই ভিডিও যদি দেখতে হয় এভাবেই দেখুন, নাহলে আসতে পারেন। আপনাদেরকে কুমার কনস্ট্রাকশনের একটা সিক্রেট বলে রাখি, এমন অনেক লোক আছে যারা কিন্তু আমার সাথে কথা বলার জন্য 3-4 মাস আগে থেকে চেষ্টা করে যাচ্ছে। অনেকেই জানেন যে আমাকে ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে আমার শুধুমাত্র ইউটিউব চ্যানেলের পেছনেই 8 থেকে 9 ঘন্টা সময় আমার এবং আমার টিমের যায়। তারপর সাইটের বাকি টাইমগুলোকে অ্যাড করলে 24 ঘন্টায় তো একটা দিন হয়, তার মধ্যে আমার প্রায় 18 থেকে 20 ঘন্টা শুধুমাত্র ওইসব কাজের পেছনে যায়। আপনারা মনে করবেন না যে শুধুমাত্র আপনাদের ফোন কলস আর এগুলোকে নিয়ে আমি কিন্তু চলছি সবসময়। তাই আমার সাথে কথা বলার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ফিজের স্ট্রাকচার আছে। যারা মিসবিহেভিয়ার করেন, যাদের মনে হয় প্রয়োজন নেই, তারা আসছেন কেন? আপনাদের একটা কথা বলে রাখি, একটা ইঞ্জিনিয়ারকে বাড়িতে আনলে বা তার কাছে গেলে মিনিমাম একটা কনসালটেন্সি ফিস, এবং বাড়িতে আনলে তার একটা বেসিক ফি স্ট্রাকচার রয়েছে, সেটা 1000 হতে পারে, 2000 হতে পারে। সেখানে বিনা পয়সায় যখন আপনারা এত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেন, তারপরেও যখন আপনাদের লজ্জা বোধটা না থাকে যে একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ নিতে গেলে তার একটা বেসিক পেমেন্ট স্ট্রাকচার থাকতে পারে, তাদের তো এটাতে ভেবে আমার খারাপ লাগে যে তাহলে সেই মানুষগুলো যারা 6 মাস 5 মাস ধরে আমাকে ফোন করে করে আলা হয়ে যাওয়ার পর যে দাদা দয়া করে একবার আপনি ফোনটা ধরুন, তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে, তাহলে তাদের প্রতি অবিচার হয়ে যাবে। একটা জিনিস সবসময় জেনে রাখবেন, যদি মনে হয় কিংশুক দার সাথে পার্সোনালি কথা বলবো, তাহলে প্রপার রুলস মেনেই আসবেন, নাহলে আসবেন না। তার কারণ তাহলে আপনাকে লাইভ আর এই ভিডিও দেখে দেখে শিখতে হবে। আর নাহলে যান না, যেভাবে বাড়িগুলো আপনাদের নষ্ট হচ্ছে নষ্ট করুন না। মার্কেটে তো ইঞ্জিনিয়ারের অভাব নেই, তাদের কাছ থেকে কাজ করে ঠকছেন যেমন ঠকুন।